হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা প্রত্যেকে? একটু কমেন্টস করে আমাকে জানাবে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, কি তাই তো? থার্ড সেমিস্টারের প্রিপারেশন কেনই বা ভালোভাবে চলবে না? কারণ তোমাদের প্রত্যেকটা সপ্তাহে দুটো করে ভিডিও ক্লাস দিচ্ছি, ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে, মক টেস্ট হচ্ছে, একটা ইউনিট শেষ হলে প্রিপারেশন তো ভালো থাকারই প্রত্যেকের কথা, কি তাই তো? এবং তোমরা ইতিমধ্যেই যারা রেগুলার ক্লাস করছো তারা জানো যে আমাদের অলরেডি পার্ট এ এবং পার্ট বি দুটোই কমপ্লিট হয়ে গেছে। আগের দিন থেকে আমরা শুরু করেছি পার্ট সি ভারতের ভূগোলের ক্লাস, এবং ভারতের ভূগোলের যে প্রথম ইউনিটেরও আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি। আজ কিন্তু প্রথম ইউনিটের লাস্ট ক্লাস হবে, অর্থাৎ ডে 2। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম এই যে আমাদের ইউনিট 1 রয়েছে ভারতের ভূগোলে, ভারতের জনসংখ্যা অর্থাৎ ভারতের পপুলেশন সম্পর্কে আমরা যে সমস্ত ইনফরমেশন গুলো আগের ক্লাসে জেনেছিলাম, যেমন আদমশুমারি বিষয় জেনেছিলাম, তার সাথে সাথে আঞ্চলিক বন্টন জেনেছিলাম, জনসংখ্যা বৃদ্ধির সমস্যা জেনেছিলাম। আজও কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিছু টপিক জানবো, কিছু ইনফরমেশন জানবো। আজকে আমরা যেগুলো জানবো প্রত্যেকটাই কিন্তু ইনফরমেটিভ জিনিস, মানে কনসেপ্ট ক্লিয়ারের বিশেষ কিছু নেই, জাস্ট একটা জিনিস রয়েছে কনসেপ্ট ক্লিয়ারের, তাহলেই তোমরা বিষয়টা বুঝে যাবে। এই যে এখানে একটা আমি অলরেডি টপিকটা লিখে রেখেছি, কার্যকর সাক্ষরতার হার, এটা একটা আজকের কনসেপ্টের মধ্যে রয়েছে। আর বাকি সমস্ত যে আলোচনা করব, এখানে দেখো আমি অনেক তথ্য ইনফরমেশন লিখে রেখেছি, কি রকম ভাবে প্রশ্ন আসবে সমস্ত কিছুই তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেবো, এবং মুখস্থ করতে হবে। এখানে কিন্তু বিশেষভাবে বোঝার মতো কিছুই নেই, জাস্ট কিছু তথ্য ইনফরমেশন তোমরা নোটসে সুন্দর করে চার্টের আকারে পাবে। চার্টটা ভালো করে কিন্তু বুঝতে হবে, পড়তে হবে এবং দেখতে হবে। আর একবার না, বারবার করে পড়তে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। কারণ তথ্যভিত্তিক জিনিস আমাদের কিন্তু একটু মনে রাখা কঠিন। কনসেপ্ট একবার যদি বুঝে যায় তাহলে তো আর কোনো কিছু দেখার দরকার নেই, কিন্তু তথ্যভিত্তিক জিনিসগুলো হলে আমাদেরকে বারবার দেখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। কিন্তু কনসেপ্ট জাস্ট একবার মাথায় ঢুকে গেলেই একদম পুরো ক্লিয়ার, কি তাই তো? দেখো আজকে আমাদের কনসেপ্ট ক্লিয়ারের তো বলেই দিলাম একটা টপিক রয়েছে। এছাড়া আমরা যেগুলো জানবো, ভারতের নৃতাত্ত্বিক কাঠামো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও আমরা মাঝে মাঝে বলে থাকি আমাদের যে ভাগ করা রয়েছে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, এগুলো আমরা বলে থাকি তো, তাহলে এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তার সাথে সাথে ভারতের ভাষাভিত্তিক কি কাঠামো রয়েছে, মানে ভারতে কোন কোন ভাষাভাষী মানুষ ব্যবহার করে, মানে ভাষাভাষী মানুষ রয়েছে এবং তাদের পার্সেন্টেজ কত, কিছু লেখাই রয়েছে। কিভাবে প্রশ্ন আসবে সেটা পরে বলছি। এবং ভারতের ধর্মভিত্তিক কাঠামো কিরকম, অর্থাৎ আমাদের যে ধর্ম, বিভিন্ন জনের বিভিন্ন ধর্ম রয়েছে, অর্থাৎ হিন্দু, ইসলাম বা খ্রিস্টান, এই বিষয়গুলো আমরা জানবো। এবং কার্যকর সাক্ষরতার হার, যেটা আগেই বলে দিয়েছি। আর লাস্ট আমরা জানবো ভারতের পেশাগত কাঠামো কি আছে। এই কটাই আমাদের আজকে হচ্ছে জানার বিষয়। দেখো একদম আমি প্রথম থেকে শুরু করব। ভারতের নৃতাত্ত্বিক কাঠামো বলতে আমরা কি বুঝি? ভারতের নৃতাত্ত্বিক কাঠামো বলতে এখানে দেখো মোট 6টা তোমাদের পয়েন্ট লেখা রয়েছে, বিভিন্ন নাম লেখা রয়েছে, এই বিষয়টা আমরা জানবো। অর্থাৎ এরা হচ্ছে বিভিন্ন গোষ্ঠী, সহজভাবে বলতে গেলে এরা হচ্ছে বিভিন্ন গোষ্ঠী যারা ভারতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষে এসেছিল। এরকমই কিছু গোষ্ঠীর নাম আমাদের লেখা রয়েছে। যেমন প্রথমটা রয়েছে নেগ্রিটো। এই যে নেগ্রিটো সম্প্রদায় বা নেগ্রিটো আমরা যে বলছি গোষ্ঠী, এরা মূলত এসেছিল আফ্রিকা থেকে। তাহলে আমাদের মনে রাখতে হবে এরা কোথা থেকে এসেছিল। এরা মূলত এসেছিল আমাদের আফ্রিকা থেকে, কি তাই তো? তাহলে এটা আমাদের একটা ইনফরমেশন পেলাম আমরা। এই নেগ্রিটো যে গোষ্ঠী তারা এসেছিল আফ্রিকা থেকে। এবং নেগ্রিটোদের মধ্যেও অনেক রকম আবার ভাগ আছে। তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে একটা জারোয়া সম্প্রদায় বা উপজাতি ছিল, অঙ্গে বা অঙ্গি বলেছিল, ছিল এগুলো মনে পড়ছে? একদম ফার্স্ট সেমিস্টারে কিন্তু ছিল তোমাদের। এই বিষয়টাই এখানে অন্যরকম ভাবে একটু আলোচনা করব বিষয়গুলো, যে ভারতে যে সমস্ত নৃতাত্ত্বিক কাঠামো আমরা দেখতে পাই, অর্থাৎ কোন গোষ্ঠী ভারতে কোথা থেকে এসেছিল, সেই সমস্ত গোষ্ঠীর কি কি বিবরণ রয়েছে, তাদের আকার আকৃতিগত বিবরণ, তাদের মুখমণ্ডলের বিবরণ, এই বিষয়গুলোই কিন্তু এখানে জানার। তাহলে নেগ্রিটো উপজাতি এসেছিল এই আফ্রিকা থেকে। পরেরটা রয়েছে আমাদের প্রোটো অস্ট্রেলয়েড। তাহলে প্রোটো অস্ট্রেলয়েড কোথা থেকে এসেছিল আমরা জানবো, একই রকম ভাবে মঙ্গোলয়েড কোথা থেকে এসেছিল জানবো। এইভাবেই কিন্তু সবটা আমাদের জানতে হবে। তো প্রোটো অস্ট্রেলয়েড এসেছিল আমাদের প্যালেস্টাইন থেকে, ঠিক আছে? তাহলে আমরা বিভিন্ন জানলাম আমরা প্যালেস্টাইন থেকে
এসেছিল হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড। দেখো এখানে একটা মনে রাখার উপায় রয়েছে, প্রোটো অস্ট্রালয়েড আমাদের শুরু হচ্ছে প দিয়ে, আর এই সম্প্রদায় বা উপজাতি কিন্তু প্যালেস্টিয়ান থেকে এসেছিল, অর্থাৎ এটাও কিন্তু প দিয়ে আছে। তাহলে আমাদের এইভাবে কিন্তু বিষয়গুলো মনে রাখতে হবে যে কোন উপজাতি কোথা থেকে এসেছিল। আমি কিছু শর্টকাট তোমাদের বলে দেব যে মনে কি করে আমরা রাখবো। যেমন নেগ্রিটো আফ্রিকা থেকে, এটা অনেকটা মাথায় থাকবে, নেগ্রিটো আফ্রিকা থেকে এসেছিল। এবং এই নেগ্রিটোর আরো কয়েকটা উপজাতির নাম আমি কি বললাম, জারোয়া সম্প্রদায় বললাম, তার সাথে সাথে অঙ্গি বললাম, এগুলো কিন্তু বিভিন্ন সম্প্রদায় রয়েছে। তারপরে এই যে আমরা প্রোটো অস্ট্রালয়েড বলছি, যারা প্যালেস্টিয়ান থেকে এসেছিল বা প্যালেস্টাইন থেকে, এরা কিন্তু মূলত আমরা দেখে থাকি যে আমরা ওই সাঁওতাল, মুন্ডা, এই সমস্ত উপজাতির আমরা নাম শুনেছি বর্তমানে যারা রয়েছে, কিছু পরিমাণে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে এটাই হচ্ছে প্রোটো অস্ট্রালয়েডের কিছু উপগোষ্ঠী। তাহলে মেন গোষ্ঠী হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড যারা প্যালেস্টাইন থেকে এসেছিল, এবং প্রোটো অস্ট্রালয়েডেরই কিছু উপগোষ্ঠী হচ্ছে কি কি বললাম, সাঁওতাল, মুন্ডা, এরকম কিছু উপগোষ্ঠী প্রোটো অস্ট্রালয়েডের রয়েছে। ঠিক আছে, এবার সব থেকে সহজ হচ্ছে যারা চীন থেকে এসেছিল সেই গোষ্ঠীর নাম হচ্ছে মঙ্গোলয়েড। তাহলে কি, চীন থেকে যে গোষ্ঠী বা সম্প্রদায় এসেছিল তাদের নাম হচ্ছে মঙ্গোলয়েড। এবং এদের মধ্যে মূলত আমরা নাগা, খাসি, মণিপুরি এই নামগুলো পাই। তো যারা উত্তর পূর্ব ভারতের দিকে আমাদের থাকে নাগা উপজাতি, যাদের নাগাল্যান্ডে বসবাস রয়েছে, মণিপুরি যারা মণিপুরে থাকে, এই যে উপজাতিগুলো রয়েছে এরা কিন্তু কোন সম্প্রদায়, এরা হচ্ছে মঙ্গোলয়েড, যারা মূলত চীন থেকে ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, এবার রয়েছে ভূমধ্য সাগরীয় এবং ইন্দো আর্য। এরা একদম এই নামের সাথেই যুক্ত রয়েছে, ভূমধ্য সাগরীয় তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই জায়গা থেকে যে উপজাতি এসেছিল তারাই হচ্ছে ভূমধ্য সাগরীয় এবং ইন্দো আর্য। তাহলে কি বললাম, ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চল থেকে যারা এসেছিল, অর্থাৎ ইন্দো আর্য গোষ্ঠী, মানে যারা মূলত আমরা জানি যে হিন্দিতে কথা বলে, বাংলাতে কথা বলে, মারাঠিতে কথা বলে, তামিলে কথা বলে, এই যে পার্টগুলো আমাদের আছে সেটাই হচ্ছে ভূমধ্য সাগরীয় এবং ইন্দো আর্য সম্প্রদায়, যারা পুরোটাই ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল থেকে এসেছিল। ঠিক আছে, এটা আমি আলাদা করে এখানে লিখলাম না, কারণ এই নামের সাথেই রয়েছে, ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চল থেকেই এই গোষ্ঠী এসেছিল। এবং এদের মধ্যে কি কি রয়েছে, ইন্দো আর্য গোষ্ঠী হচ্ছে মেন। এদের মধ্যে ইন্দো আর্য মানে ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চল থেকে এসেছিল, এবং গোষ্ঠীটার নাম হচ্ছে ইন্দো আর্য, যাদের মধ্যে যে বিভিন্ন ভাষাগুলো আমি বললাম, হিন্দি, বাংলা, তার সাথে মারাঠি রয়েছে, গুজরাটি, পাঞ্জাবি রয়েছে, এগুলো। এবার আরেকটা আছে দেখো, পশ্চিম ব্রাকিসেফালীয়, এই একটা গোষ্ঠী রয়েছে। কি, পশ্চিম ব্রাকিসেফালীয় একটা গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠী কিন্তু মূলত প্রথমে ভারতে মহারাষ্ট্রের সাইডে এসেছিল। এই যে গোষ্ঠী আমরা বলছি, এই গোষ্ঠী সাধারণত আমরা দেখি যে মহারাষ্ট্রের দিক দিয়ে এসেছিল, এবং কেরল, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বর্তমানে এই জায়গাগুলোতে কিন্তু কিছু লোক বসবাস করে যারা পশ্চিম ব্রাকিসেফালীয় আমরা বলে থাকছি। ঠিক আছে, তাহলে এই পশ্চিম ব্রাকিসেফালীয়, এদের মধ্যে আমরা বিভিন্ন আবার গোষ্ঠী পাই, যেমন আলপাইন গোষ্ঠী, যারা আবার ওই কেরলের দিকে বা উড়িষ্যার দিকে এই সমস্ত দিকে বসবাস করে। তো কে কোন গোষ্ঠী বা কারা বা কে কোন জায়গায় বাসস্থান তাদের রয়েছে, বর্তমানে কোন জায়গায় তারা এখন বাস করছে, সেই জায়গাগুলো কিন্তু নোটসের মধ্যে থাকবে, একটু করে দেখে রাখবে, কারণ প্রত্যেকটাই বললাম কি ইনফরমেটিভ ইনফরমেশন, তোমাদেরকে কিছুটা মনে রাখতে হবে। আর লাস্ট আছে আমাদের নর্ডিক। নর্ডিক হচ্ছে আমরা বলে থাকি ভারতের যেটা শেষ উপজাতি, এই 6 নম্বরটা, এটা হচ্ছে ভারতের একদম শেষ উপজাতি, এটাকে আমরা বলছি নর্ডিক, মানে একদম শেষে লেখা রয়েছে নর্ডিক গোষ্ঠী সবার শেষে এসেছিল। এবং এরা মূলত একটু স্ট্যান্ডার্ড গোষ্ঠী, যেমন এদের ত্বক ফর্সা, খুব সুন্দর এদের চুল, দেহের গঠন মোটামুটি ভাবে ভালো, দীর্ঘ মাথা, এইরকম কিছু শেপ বা আকৃতি আমরা তাদের গঠনগত দিক দিয়ে দেখতে পাই। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর কিছুই সেরকম নেই এখানে। এই হচ্ছে ভারতের নৃতাত্ত্বিক কাঠামো, কে কোথা থেকে এসেছিল। এখান থেকে আমরা সহজে একটা জিনিস বুঝতে পারছি, যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু ম্যাচিং টাইপই প্রশ্ন আসবে, অর্থাৎ একদিকে আমাদের এখানে মানে মেন উপজাতিগুলো দেয়া থাকবে, এবং ডান দিকে আমাদের কি দেয়া থাকবে, তারা কোথা থেকে এসেছিল এটা একটা দেয়া থাকতে পারে, বা এই যে উপজাতিগুলো, এই উপজাতিগুলো গোষ্ঠী কি কি রয়েছে
সেটা ম্যাচিং আসতে পারে। যেমন আমি প্রথমটাতে কি বললাম, প্রথমটাতে নেগ্রিটোতে বললাম জারোয়া, অঙ্গি, এই যে গোষ্ঠীগুলো বললাম, তাহলে নেগ্রিটোর সাথে থাকতে পারে, মানে জারোয়া থাকতে পারে বা অঙ্গি থাকতে পারে, আমাদেরকে ম্যাচিং করতে হবে। বা বর্তমানে এদের বাসস্থান কোথায় রয়েছে, সেই বাসস্থান দিয়েও ম্যাচিং কিন্তু আসতে পারে। তাহলে এই পুরো পার্ট থেকে কি কোশ্চেন আসবে, ম্যাচিং টাইপ প্রশ্নই কিন্তু আসবে, আর কোনো কিছু এখানে দেখার দরকার নেই। এইবার আমরা চলে আসব আমাদের যেটাকে আমরা রিজার্ভেশন সিস্টেম বলি, অর্থাৎ উপজাতি, জাতি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং পিছিয়ে পড়া জনজাতি, বা যেটাকে ওবিসি বলা হয়, আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তাহলে এখানে প্রত্যেকটার এই তিনটার পার্সেন্টেজ যদি একটু মাথায় রেখে নাও না, এখান থেকে একদম ইজি হয়ে যাবে, আর কিছুই না। আর এই পুরো অংশটাই কিন্তু আমাদের পুরোপুরি সংবিধান স্বীকৃত, কারণ সংবিধানে আমাদের বলা রয়েছে যে কোন উপজাতি বা জনজাতিকে আমাদের কত পার্সেন্ট করে তাদের বর্তমানে আমাদের রয়েছে, বর্তমানে কত শতাংশ করে কোন তপশিলি জাতি বা উপজাতির সংখ্যা রয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন আমরা তপশিলি জাতি, যেটাকে আমরা শিডিউল টাইপ বলে থাকি, অর্থাৎ এটা 16.6% রয়েছে বর্তমানে। এটা হচ্ছে কি আমরা 2011 সালের জনগণনা অনুযায়ী পাই। একটা জিনিস বলে দিই, এই যে তিনটে পার্সেন্টেজ লেখা রয়েছে, এই তিনটে কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষে এসসি সম্প্রদায়ের মানুষ কতজন, মানে কত পার্সেন্ট, কত শতাংশ, এসটি কত শতাংশ এবং ওবিসি কত শতাংশ, সেই হিসেবটা দেওয়া আছে। তোমাদের মাথায় আসতে পারে যে পার্সেন্টেজটা এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু মেনলি পার্সেন্টেজটা 2011 সাল অনুযায়ী বা 11 সালের জনগণনা অনুযায়ী কত শতাংশ মানুষ এসসির অন্তর্গত, কত শতাংশ এসটির অন্তর্গত এবং কত শতাংশ ওবিসির অন্তর্গত, এই বিষয়টাই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলে দিলাম, এখানে দেখে নেবে। এবার আলাদা করে যদি আসে যে ভারতে কত পার্সেন্ট মানুষ গ্রামাঞ্চলে রয়েছে যারা এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, বোঝা গেল তো কি বললাম, ভারতে কত শতাংশ মানুষ এরকম রয়েছে যারা এসসি সম্প্রদায়ের অন্তর্গত, বা ভারতে কত শতাংশ মানুষ রয়েছে যারা এসসি সম্প্রদায়ের অন্তর্গত এবং তারা শহরে বসবাস করে। এরকম আলাদা করেও কিন্তু গ্রামাঞ্চল আর শহরাঞ্চল হিসাবে এসসির পার্সেন্টেজটা আসতে পারে, নোটসের মধ্যে থাকবে, দেখে নেবে। এটাও কিন্তু পুরোটাই তথ্যভিত্তিক, বোঝানোর মতো কিছু নেই, জাস্ট এটা মাথায় রাখতে হবে, তথ্যভিত্তিক কিছু বিষয় রয়েছে। ঠিক আছে, আর আমরা মূলত এই এসটি সম্প্রদায়, শিডিউল টাইপ আমরা যেটাকে বলি, ভারতের তপশিলি উপজাতি, এদের আমরা মেনলি কোন কোন জায়গায় দেখতে পাই, এই জায়গাটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তাহলে যে সমস্ত জায়গাগুলো হচ্ছে আমাদের উপজাতি সম্প্রদায় আমরা দেখতে পাচ্ছি, যেমন মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই যে জায়গাগুলো বা রাজ্যগুলোর নাম বললাম, এই রাজ্যগুলোতে কিন্তু এসটি সম্প্রদায়ের মানুষের সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে। তাহলে এই জায়গাগুলোর নাম একটু তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আছে আমাদের লাস্টে ওবিসি সম্প্রদায় আমরা মন্ডল কমিশন, 1980 সালে যে মন্ডল কমিশন, সেই মন্ডল কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু এই ওবিসি এটা কিন্তু আলাদা করে নতুন করে ক্যাটাগরি অ্যাড করা হয় 1980 সালের মন্ডল কমিশন অনুযায়ী। এবং 11 সালের জনগণনা অনুযায়ী দেখা যাচ্ছে ভারতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের শতাংশ পার্সেন্টেজ হচ্ছে 41%। এই শতাংশটা কিন্তু একটু ভালো করে মনে রেখো। এবং সমস্ত ক্ষেত্রে আমরা জানি কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারের বিভিন্ন যে চাকরি বা ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটারই আলাদা আলাদা কি থাকে, আমাদের কোটা থাকে, রিজার্ভেশন থাকে, মানে প্রত্যেকটা সম্প্রদায়েরই আলাদা করে আমাদের রিজার্ভেশন থাকে, মানে সংরক্ষণ আমরা যেটাকে বলি। এই যে তোমাদের যারা এসসি বা এসটি বা ওবিসি সম্প্রদায়ের মধ্যে তোমরা পড়ছো, তারা কি স্কুলে ভর্তি হওয়া, স্কলারশিপ পাওয়া বা তোমাদের মার্কসের ক্ষেত্রে একটা ছাড় থাকে না, এই ছাড়টাই কিন্তু আমরা এই বিষয়টার মাধ্যমে আমরা দেখছি যে কত পার্সেন্ট করে এখানে জনগণনা অনুযায়ী আছে এবং কত পার্সেন্ট প্রত্যেকটাতেই কিন্তু ক্যালকুলেট করা হয়, যে প্রথমে জেনারেল, তারপরে এসসি, তারপরে এসটি এবং ওবিসি কত পার্সেন্ট করে সংরক্ষণ দেয়া হবে বিভিন্ন ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, এইবার আমি চলে আসবো ভারতের ভাষাভিত্তিক যে কাঠামো। আমরা জানি ভারত হচ্ছে বহু ভাষাভাষীর দেশ, এখানে যেরকম বহু সম্প্রদায় বাস করে, বহু ধর্মের মানুষ বাস করে, সেরকম ভাবে ভাষাও কিন্তু ভারতবর্ষে প্রচুর রয়েছে। তার মধ্যে প্রধান ভাষা হচ্ছে আমরা বলতে পারি হিন্দি।
এবং তারপরে আমরা দেখছি বাংলা, তেলেগু, মারাঠি, তামিল আর অন্যান্য অনেক ভাষাই রয়েছে। তবে মেনলি এই 5টা ভাষাই মানুষের সংখ্যাই কিন্তু বেশি, এবং সব থেকে বেশি মানুষ কথা বলে যে ভাষায় সেটা হচ্ছে হিন্দি, এবং এটাই হচ্ছে আমাদের জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা, আমরা প্রত্যেকেই জানি। এবং ভারতবর্ষে 43.63% মতো লোক কিসে কথা বলে, কোন ভাষায়? হিন্দি ভাষায় কথা বলে। এবং হিন্দি ভাষা ভারতের কোন কোন রাজ্যে ব্যবহৃত হয় আমাদের মোটামুটি জানাই রয়েছে। উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, এই যে রাজ্যগুলো রয়েছে, আরো অনেক রাজ্য রয়েছে এরকম, বেশিরভাগ রাজ্যতে আমরা দেখি এই হিন্দি ভাষাটাই কিন্তু সব থেকে বেশি যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার হয় এবং পড়াশোনার মাধ্যম হিসাবে আমরা বলতে পারি। এবং সেকেন্ড যেটা আমরা দেখছি, আমাদের মাতৃভাষা বাংলা, এই বাংলা কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং তার সাথে সাথে ত্রিপুরা, এই যে দুটো রাজ্য রয়েছে, এই দুটো রাজ্যে আমরা দেখতে পাই বাংলাতে কথা বলে 8.30% মতো লোক। তাহলে আমাদেরকে হিন্দি কোন কোন রাজ্যে, বাংলা কোন কোন রাজ্যে ব্যবহৃত হয়, তেলেগু কোন কোন রাজ্যে ব্যবহৃত হয়, এইভাবে লিস্টগুলো করে দেওয়া রয়েছে নোটসের মধ্যে। আমি জাস্ট তোমাদেরকে হিন্দি এবং বাংলাটা বলে দিলাম। যেমন বাংলার ক্ষেত্রে দুটো এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। তাহলে এই দুটো রাজ্যে আমরা দেখছি বাংলা ভাষাটা কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত হয়, এবং উত্তর ভারতের বেশিরভাগ যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে প্রধান ভাষাই হচ্ছে হিন্দি। ক্লিয়ার হলো? তাহলে এগুলো দেখে নেবে কোন ভাষা কোন জায়গায় ব্যবহার হচ্ছে, এখানে পার্সেন্টেজ গুলো লেখা আছে। একদম সহজ জিনিস, কিন্তু কিচ্ছু নেই, কনসেপ্ট ক্লিয়ারের ইনফরমেশন দেখে নিতে হবে। এবার ভাষার পরে আমি চলে আসবো ধর্মে। তাহলে ধর্মর ভিত্তিতে আমরা দেখছি ভারতবর্ষের সব থেকে বেশি হিন্দু ধর্মের লোকই বাস করে, 79.8% মতো। তারপরে আমাদের ইসলাম ধর্ম রয়েছে 14.2% মতো। এইরকম আমরা ধর্মভিত্তিক একটা কাঠামো দেখতে পাচ্ছি যে কোন ধর্মের কত শতাংশ মানুষ ভারতবর্ষে বসবাস করছে। এইবার এখান থেকে শুধু পার্সেন্টেজ জানলে হবে না, হিন্দু ধর্মের লোক ভারতবর্ষের মূলত কোন কোন রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি, ইসলাম ধর্মের লোক বিশেষ করে আমরা কোন কোন রাজ্যগুলোতে বেশি দেখতে পাচ্ছি, এই রাজ্য ভিত্তিক বন্টনটাও কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, রাজ্য ভিত্তিক যে বন্টন রয়েছে, অর্থাৎ প্রধান বসবাসকারী রাজ্য, কি বললাম, প্রধান বসবাসকারী। তোমাদের যে চার্টটা করা আছে ওখানে দেখবে একটা পয়েন্ট আছে, প্রধান বসবাসকারী রাজ্য, এরকম একটা পয়েন্ট কিন্তু লাস্টের দিকে থাকবে। মানে যে কলমটা বা চার্টটা করে দিয়েছি তাতে একদিকে আমাদের লেখা রয়েছে এই ধর্মগুলো, একদিকে লেখা রয়েছে পার্সেন্টেজ, আর তারপরে প্রধান বসবাসকারী রাজ্য, মানে কোন রাজ্যগুলোতে হিন্দু ধর্মের মানুষ বেশি বসবাস করে, কোন রাজ্যগুলোতে ইসলাম ধর্মের মানুষ বেশি বসবাস করে, এইভাবে কিন্তু রয়েছে। তার মধ্যে আমরা সব থেকে বেশি দেখতে পাই হিন্দু ধর্মের লোক বাস করে সব থেকে বেশি হচ্ছে হিমাচল প্রদেশে। বলে দিলাম একটা ইনফরমেশন, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। হিমাচল প্রদেশে সব থেকে বেশি হিন্দু মানুষ বাস করে শতাংশের ভিত্তিতে। এবং শিখ মানে আমরা কি জানি, শিখ মানে পাঞ্জাব, হরিয়ানা, এই যে এই রাজ্যগুলোতে, এই যে পাঞ্জাব হরিয়ানার কথা বললাম, এই রাজ্যগুলোতে আমরা কি দেখি, শিখ সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে। একই রকম ভাবে বৌদ্ধ কোথায়, খ্রিস্টান ধর্মের মানুষ কোথায় বসবাস করে বেশি, মানে কোন রাজ্যগুলোতে, জাস্ট নোটসের মধ্যে দেওয়া আছে, এক ঝলক দেখলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইবার চলে আসবো আজকের এই ভিডিওর একমাত্র কনসেপ্ট ক্লিয়ারের টপিক, কার্যকর সাক্ষরতার হার আমরা কাকে বলছি। দেখো, আমরা সাক্ষরতা বিষয়টা আমরা প্রত্যেকেই জানি, মানে আমরা কি বলি, আমরা লিখতে পারলে পড়তে পারলে আমরা সাক্ষর, এটাই তো বলে থাকি। কিন্তু জনগণনা অনুযায়ী, মানে যখন আমাদের সাক্ষরতার যে হার বের করা হয়, যেমন 2011 সাল অনুযায়ী আমরা দেখেছিলাম 74.04% কি ছিল ভারতের সাক্ষরতার হার। কিন্তু এই কার্যকর সাক্ষরতার হার বিষয়টা আমরা কাকে বলছি, কার্যকর সাক্ষরতার হার মানে হচ্ছে 7 বছর বা তার বেশি বয়সী, এই একটা সংখ্যা তোমাদের মনে রাখতে হবে। কি বললাম, 7 বছর বা তার বেশি, এই কথাটা একটু মনে রাখবে। 7 বছর বা তার বেশি জনসংখ্যার মধ্যে যারা পড়তে, লিখতে এবং সেটাকে বোঝাতে, তিনটে জিনিস, শুধু পড়ালেখা না, পড়লাম লিখলাম এবং কাউকে সেটা আবার বোঝাচ্ছি, তাহলে পড়া লেখা এবং বোঝানো সক্ষম তাদের যে শতকরা হার, সেটাকে আমরা বলছি কার্যকর সাক্ষরতার হার। তাহলে কার্যকর সাক্ষরতার হারের
বয়স সীমার নির্ধারক কত? 7 বছর বা তার বেশি যদি হয় তখন আমরা দেখব তারা পড়তে, বলতে বা লিখতে এবং বোঝাতে যদি সক্ষম হয় তখনই তাদের যে শতকরা হার বা রেটটা আমরা বের করছি সেটাকে বলছি কার্যকর সাক্ষরতার হার। তাহলে এই কার্যকর সাক্ষরতার হার দ্বারাই কিন্তু আমরা সাধারণত বুঝতে পারি কোনো একটা দেশের প্রকৃত জনসংখ্যার কত অংশ বা কত পার্সেন্টেজ সাক্ষর, কি বুঝতে পারি? তাহলে এই কার্যকর সাক্ষরতার হার থেকে আমরা একটা আইডিয়া বা আন্দাজ পাই যে একটা দেশে প্রকৃত অ্যাকচুয়াল শিক্ষিত মানুষের সংখ্যা বা সংখ্যার সাথে সাথে শতাংশ কতটা সেটা আমরা জানতে পারি। বোঝা গেল কার্যকর সাক্ষরতার হার। লাস্ট চলে আসবো ভারতের পেশাগত কাঠামো, যেটা খুবই সহজ, তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে। কি পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে? তোমরা প্রাথমিক স্তরে কার্যকলাপ, দ্বিতীয় স্তরে কার্যকলাপ, তৃতীয় স্তরে কার্যকলাপ, চতুর্থ পঞ্চম পড়েছিলে তো? প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, টারশিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, মোট 5 ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছিল। এইবার এখানে আমরা জানবো পেশাগত কাঠামো। পেশাগত কাঠামো মানে অর্থনৈতিক কার্যাবলী, মানে মানুষ যে পেশার সাথে যুক্ত। যেমন আমি শিক্ষকতা পেশার সাথে যুক্ত, তাহলে আমি কোন স্তরের অন্তর্গত? নিশ্চয়ই তৃতীয় স্তর, যেটাকে পরিষেবামূলক কার্যাবলী আমরা বলি। তাহলে ভারতের পেশাগত কাঠামোতে আমরা দেখব মোট প্রথম 3টে, অর্থাৎ প্রাথমিক মানে যেটাকে প্রাইমারি বলছি, গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি, এবং টারশিয়ারি যেটা তৃতীয় ক্ষেত্র বা যেটাকে আমরা বাংলাতে আরেকটা নাম বলি কি পরিষেবামূলক কার্যাবলী। তাহলে প্রাথমিক খাতে, অর্থাৎ প্রাথমিক খাত মানে কি? প্রাথমিক কার্যকলাপ কৃষি, অবশ্যই এটাই হচ্ছে প্রধান কৃষি, তার সাথে বনজ দ্রব্য সংগ্রহ, খনিজ সম্পদ উত্তোলন বা মৎস্য চাষ বা মৎস্য শিকার, এই যে অংশগুলো এগুলোকে আমরা কি বলি? প্রাথমিক ক্রিয়াকলাপ বা প্রাথমিক খাত। তাহলে প্রাথমিক খাতের সাথে দেখো ভারতবর্ষের কত শতাংশ মানুষ নিযুক্ত? 49%, মানে সব থেকে বেশি মানুষ কিন্তু যুক্ত রয়েছে ভারতবর্ষে এই প্রাথমিক খাত, অর্থাৎ কৃষির সাথে, মানে মূলত কৃষি, তার সাথে সাথে কি, তার সাথে কি বললাম, বনজ সম্পদ সংগ্রহ, এবং তার সাথে মৎস্য শিকার বা মৎস্য চাষ এবং খনিজ উত্তোলনও হতে পারে। তাহলে প্রাথমিক খাতে 49%। গৌণ খাত, গৌণ খাত মানে কি? সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, তার প্রধান উদাহরণ হচ্ছে শিল্প, শিল্পের সাথে পরিবহন, ব্যবসা বাণিজ্য, এগুলো সবটাই হচ্ছে গৌণ খাত। তাহলে গৌণ খাতে কত পার্সেন্ট মানুষ নিযুক্ত ভারতের? 24% মানুষ কিন্তু নিযুক্ত রয়েছে। এবং তৃতীয় খাত, যেটাকে পরিষেবামূলক কার্যাবলী বলছি, মানে ডাক্তার হতে পারে, ব্যাংক কর্মী হতে পারে, শিক্ষক আমি, তাহলে এই যে এই উদাহরণগুলো আমি বললাম সেখানে নিযুক্ত হচ্ছে 27% মানুষ। এবং অন্যান্য রয়েছে, মানে এখানে চতুর্থ রয়েছে, পঞ্চম রয়েছে, সমস্তটা মিলে মোটামুটি আমরা দেখতে পাই 8% মানুষ রয়েছে। ঠিক আছে, মানে চতুর্থ পঞ্চম সমস্তটা মিলিয়ে আরো অন্যান্য কিছু রয়েছে, সমস্তটা মিলিয়ে 8% মতো মানুষ রয়েছে যারা অন্যান্য খাতে নিযুক্ত। তাহলে প্রাথমিক খাতের অন্তর্ভুক্ত পেশা অলরেডি বলে দিয়েছি। এখানে একটা তোমরা নোটসের মধ্যে একটা চার্টে পয়েন্ট পাবে, একটা লেখা থাকবে, দেখবে অন্তর্ভুক্ত পেশা, অর্থাৎ প্রাথমিক খাতে কতজন বা কোন কোন মানুষ প্রাথমিক খাতে নিযুক্ত। প্রাথমিক খাত তো বলেই দিলাম, কৃষি, কৃষির সাথে কি বললাম, বনজ সম্পদ সংগ্রহ, খনিজ তেল বা খনিজ দ্রব্য উত্তোলন, কয়লা উত্তোলন, খনিজ তেল উত্তোলন, যে কোনো কিছু হতে পারে, তার সাথে আরেকটা হচ্ছে মৎস্য চাষ বা মৎস্য শিকার। গৌণ খাতের মধ্যে কি কি পড়বে অন্তর্ভুক্ত পেশা? গৌণ খাতে বলেই দিয়েছি, শিল্প পড়বে, পরিবহন পড়বে, এগুলো পড়বে। আর তৃতীয় খাত হচ্ছে পরিষেবামূলক কার্যাবলী, তার অন্তর্ভুক্ত পেশা কি? ডাক্তার, শিক্ষক, এনারা হচ্ছেন, বা ব্যাংক কর্মী, এনারা হচ্ছেন তৃতীয় খাত। আর অন্যান্য খাতের মধ্যে বাকি সমস্ত রয়েছে, যারা গবেষক রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে, বিজ্ঞানী রয়েছে, যারা রিমোট সেন্সিং জিআইএস এর কাজে নিযুক্ত রয়েছে, ঠিক আছে, সমস্ত রকম মিলিয়ে আমাদের হচ্ছে অন্যান্য খাত, যেটা আমরা 8% শতাংশ হিসাবে বলছি। তাহলে এই এতগুলো ইনফরমেশন আজকের এই ভিডিওতে জানতে পারলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং প্রত্যেকটা ইনফরমেশন কেমন সেটাও ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্টস করে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাবে। মোটামুটি আমাদের ভারতের জনসংখ্যা চ্যাপ্টার পুরো কমপ্লিট, দুটো ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু কমপ্লিট করে দিলাম। আগে একটা ডে 1 হয়েছে, প্রত্যেকে দেখেছো সেই ভিডিও, আজকে ডে 2 দেখে নিলে আশা করি বুঝতে পারলে। এই ইনফরমেশন গুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে বেশিরভাগই আমাদের প্রশ্ন আসবে। এখানে কি যতগুলো এখানে পার্সেন্টেজ লেখা রয়েছে সমস্তটাই কিন্তু ম্যাচিং টাইপের প্রশ্নের মধ্যেই আসার সম্ভাবনা বেশি রয়েছে। বোঝা গেল বিষয়টা? আর কিছু এক্সট্রা যেগুলো নোটসের মধ্যে রয়েছে, মানে বেশিরভাগটাই আলোচনা করে দিয়েছি, এক্সট্রা যে কটা নোটসের মধ্যে রয়েছে সেগুলো তোমাদের যদি কোনো সমস্যা থাকে
ডাউট ক্লিয়ারিং ক্লাসও বলে দেবো। তো ভিডিওটা ভালো করে দেখবে, নোটসটা দিয়ে দেবো, পিডিএফ নোটসটাও দেখবে, আগে ভিডিও দেখবে তারপরে নোটস দেখবে। এবার ভিডিওর সাথে নোটসে যেগুলো মিল রয়েছে সেগুলো পয়েন্ট করে নেবে, আর যেগুলো এক্সট্রা নোটসের মধ্যে আছে সেগুলো আলাদা করে পয়েন্ট করে রাখবে। সেগুলো ভালো করে দেখার পরও যদি মনে হয় কোনো সমস্যা, ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু আমার কাছ থেকে অবশ্যই জেনে নেবে। যারা রেগুলার ভিডিও ক্লাস চাইছো, ডাউট ক্লিয়ারিং ক্লাস চাইছো, মক টেস্ট চাইছো, তাদেরকে বলবো ভিডিওর স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা ফোন কল করে জেনে নাও। তাহলে তোমাদেরকে আমরা বলে দেবো, তোমরা ভূগোল সহ অন্যান্য আরো যে বিষয়গুলো আমাদের ক্লাস হচ্ছে, যেমন বাংলা, ইংরেজি, এডুকেশন, সোশিওলজি থেকে শুরু করে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস রয়েছে, সংস্কৃত রয়েছে, এতগুলো বিষয়ের যে ক্লাস হচ্ছে, সমস্ত ক্লাসগুলো তোমরা কিভাবে পাবে? এতগুলো বিষয়, সবার তো সব সাবজেক্ট নেই, যার যেটা সাবজেক্ট রয়েছে বিষয় ভিত্তিক তোমরা নিজেদের নাম, সাবজেক্ট, ডিস্ট্রিক্ট লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাডমিশনের জন্য। আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কোন সময় কোন ক্লাসগুলো হচ্ছে, কারণ অলরেডি সিলেবাস কিন্তু প্রায় 70% মতো কমপ্লিট করে দিলাম আমি ভূগোলের। কি ভূগোলের 70% সিলেবাস আজ কমপ্লিট হয়ে গেল, মানে জুন মাসেই তোমাদের 70% সিলেবাস কিন্তু কমপ্লিট করে দিলাম। ক্লাস শুরু করেছিলাম তোমাদের মার্চ মাস থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, যদি এখনো জুন প্রায় মানে একদম শেষ হয়নি, প্রায় শেষের দিকে, আমি কিন্তু ক্লাসটা তোমাদের দিয়ে দিলাম। ভালো করে কিন্তু দেখে নেবে, বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে বা ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, তো চলো নেক্সট দিন আমাদের ক্লাস হবে। কি ক্লাস হবে? ইউনিট 2, ভারতের ভূগোলের ইউনিট 2 কি আছে আমি বলবো না, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে যে ভারতের ভূগোলের ইউনিট 2 কোন ইউনিট বা চ্যাপ্টারের নাম কি রয়েছে। ঠিক আছে, তো চলো আজকের মতো শেষ করলাম। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।